সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমেই যা বলতে যাচ্ছি তা হচ্ছে যে আমরা বিগত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেই আলোচনাগুলো তোমরা কতটুকু বুঝতে পারছো কি পারছো না তা কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি না। তোমরা সেগুলো যে ক্লাসগুলো দেখছো সেখানে কিন্তু তোমরা মতামত দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। ইতিমধ্যে তোমরা আমাকে সবাই অনেকটা চিনেছো এবং আমার মনিটরিং যারা আছে তাদের সাথে তো নিয়মিত যোগাযোগ হচ্ছে, তাদের গার্ডিয়ানদের সাথে কথা হচ্ছে। পাশাপাশি তোমরা আমাকে যে কোনো সময় যে কোনো ধরনের কোশ্চেন করার জন্য আমার নাম্বারে ফোন দিতে পারো। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের যে অধ্যায় নিয়ে আজকে আলোচনা হবে তা হচ্ছে পরিকল্পনা। আর পরিকল্পনা যে পাঠটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ। কি নিয়ে আজকে আলোচনা হবে? পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ বা পদক্ষেপ। আমি যে 6টি পদক্ষেপ দেখিয়েছিলাম সেই 6টি পদক্ষেপ আশা করছি তোমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনেছো, সেই অনুপাতে বই থেকে পড়ে নিয়েছো। তাহলে এখন দেখি যে পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়, অর্থাৎ আমরা বলেছিলাম যে পরিকল্পনা হচ্ছে এমন একটি বিষয় যা কি হচ্ছে একটা প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত সফলতা অর্জনের দিকে ধাবিত করে। পরিকল্পনা ছাড়া কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত সাফল্য লাভ অর্জন করতে পারে না এবং সেই পরিকল্পনাটা অবশ্যই ভালো পরিকল্পনা বা আদর্শ পরিকল্পনা হিসেবে চিহ্নিত হওয়া দরকার। এখন এই আদর্শ বা ভালো পরিকল্পনা আমরা তাকেই বলবো যখন পরিকল্পনা প্রণয়ন করার সময় আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা বিবেচনা করব। যে আমি যদি এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পরিকল্পনা প্রণয়ন করি তাহলে আমার পরিকল্পনা আদর্শ পরিকল্পনা হবে এবং এটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ তোমরা বিস্তারিত বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু দেখি যে আজকে আমাদেরকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে বা প্রণয়ন করার জন্য কোন কোন বিষয় আমাদেরকে বিবেচনা আনতে হবে। 1 নাম্বার দেখো, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি? দেখো, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ পরিকল্পনার একটা অংশ হলেও এরূপ উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উদ্দেশ্য নির্ধারণ ও তা অর্জনের জন্য পরিকল্পনা প্রণীত হয়। এখন তোমরা একটু লক্ষ্য করো যে পরিকল্পনা প্রণয়ন অবশ্যই এর প্রণেতাগণকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সামনে বজায় রাখা প্রয়োজন হয়। অর্থাৎ যারা পরিকল্পনা প্রণয়ন করবে তারা সবসময় তাদেরকে মনে রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যটা কি, আমি কোন উদ্দেশ্যে, প্রতিষ্ঠান কোন উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন করতে বলেছে সেই উদ্দেশ্যটার দিকে তাকে কিন্তু আগে লক্ষ্য রাখতে হবে এবং সেই উদ্দেশ্যটা অবশ্যই একটা নির্ধারিত হতে হবে, অবশ্যই নির্ধারিত হতে হবে, কারণ নির্ধারিত বিষয়ের উপর উদ্দেশ্য নির্ধারণ করা না থাকলে তা অর্জন করা সম্ভব হবে না। তারপরে দেখো 2 নাম্বার হচ্ছে যে অধস্তনদের মান এবং অবস্থা। অধস্তন বলতে আমরা কি বুঝি? যে পরিকল্পনা প্রণয়নে অধস্তন জনশক্তির মান ও অবস্থা বিবেচ্য। অর্থাৎ যারা পরিকল্পনা প্রণয়ন করে, দেখো যারা পরিকল্পনা প্রণয়ন করে তোমার পরিবারে তোমার গার্ডিয়ান যিনি তোমার পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তার মেধা এবং যারা নিম্নে থাকে অর্থাৎ তুমি বা তোমার ছোট ভাই বোন অন্য যারা আছে পরিবারের সদস্য তাদের কিন্তু মান এবং অবস্থা একরকম নয়। কিন্তু
সেটাই এখানে বলানো হচ্ছে। দেখো যে পরিকল্পনা প্রণয়নে অধস্তনদের জনশক্তির মান এবং অবস্থা বিবেচ্য, পরিকল্পনা অধস্তন দ্বারা বাস্তবায়িত হয়। এখন দেখো আমরা এর আগে পড়েছিলাম ব্যবস্থাপনার 3টি স্তরের কথা বলেছিলাম, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। এই 3টি স্তরে উচ্চ স্তরে কি করা হয়? পরিকল্পনা প্রণয়ন হয়। দ্বিতীয় স্তরে সেই পরিকল্পনাগুলো কি করা হয়? বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। তৃতীয় স্তরে কি সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হয়। এখন এই পরিকল্পনা বাস্তবায়নের সাথে কারা জড়িত? তাহলে অধস্তন কর্মকর্তা কর্মচারীরা জড়িত। তাই পরিকল্পনা প্রণয়নের সময় গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অধস্তনদের সম্ভাব্য প্রতিক্রিয়া, অর্থাৎ যারা এই পরিকল্পনা বাস্তবায়ন করবে তাদের প্রতিক্রিয়া কি হতে পারবে? যে আমরা অনেক সময় বলে যে আমরা এটা মানি না, মানবো না, এরকম হয় অনেক সময় প্রতিষ্ঠানে লক্ষ্য করা যায় না? বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যখন বিভিন্ন সিদ্ধান্ত নেয় তখন কি করে? কর্মীরা সেটার বিরুদ্ধে অবস্থান নেয়। এই জন্যই বলা হচ্ছে যে অধস্তনদের মান এবং অবস্থানটা পরিকল্পনা প্রণয়নের সময় অবশ্যই বিবেচনায় আনা উচিত। তারপরে দেখো 3 নাম্বার, পূর্বে গৃহীত পরিকল্পনার কার্যকারিতা। অর্থাৎ পূর্বে গৃহীত মানে কি? পরিকল্পনা প্রণয়নের পূর্বে, পূর্ব সময়ে, অর্থাৎ কোনো কাজ করার আগে সেই কাজটা কিভাবে করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল সেই তথ্যটা সংগ্রহ করা এবং সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা। তাহলে কি হচ্ছে? ওই যে আমরা বলছিলাম যে যেখানে পরিকল্পনার শেষ সেখানেই কি হচ্ছে? নিয়ন্ত্রণ যেখানে শেষ, পরিকল্পনা সেখানে শুরু। অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা হয়? পরিকল্পনার কি করা হয়? ভুল ত্রুটি সংশোধন করা হয়। এখন দেখো যে পরিকল্পনা প্রণয়নের পূর্ব সময়ে গৃহীত পরিকল্পনার ফলাফল, অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায়, অর্থাৎ কি বলছিলাম আমরা? নিয়ন্ত্রণ প্রক্রিয়া আসা সংশোধনমূলক ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করতে হয়। অর্থাৎ পরিকল্পনা যেটা ছিল সেটা বাস্তবায়ন করতে গিয়ে কি কি সমস্যা হয়েছিল, সেটা কিভাবে নিয়ন্ত্রণের সময় কিভাবে সংশোধন করা হয়েছিল এবং সেখানে কি কি ত্রুটি বিচ্যুতি হয়েছিল সেগুলো কিভাবে সংশোধন করা হয়েছিল এবং এটা পরিকল্পনা গ্রহণ কি কষ্টসাধ্য হয়েছিল কি সহজে হয়েছিল, অন্যথায় পরিকল্পনা প্রণয়ন কি হবে? আরো বেশি জটিল হয়ে যাবে। এখন যদি আমি মনে করি যে পূর্বে গৃহীত পরিকল্পনা সংশোধন করার পর সেটা সহজে সংশোধন করা গিয়েছে, কোনো জটিলতার সৃষ্টি হয়নি, তাহলে কি হচ্ছে? পরবর্তী পরিকল্পনা প্রণয়ন সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা দেখি 4 নাম্বার বিষয়টি আমাদের কি আছে। 4 নাম্বারটা দেখো যে প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা। প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা। এখন দেখো পরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও কি আছে? সমস্যা এবং সম্ভাবনা গুরুত্ব বিবেচনায় আনতে হবে। কাদেরকে আনতে হবে? যারা পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। তোমরা একটু লক্ষ্য করো যে বিদ্যমান সমস্যার পরিমাণ বেশি হলে একভাবে পরিকল্পনা নিতে হবে, আর যদি সমস্যা কম হয় তাহলে কি হচ্ছে? আরেকভাবে পরিকল্পনা নিতে হবে। এটা সহজেই আমরা সবাই বোঝে যে সমস্যার উপর নির্ভর করবে আমি কতটা কি হচ্ছে পরিকল্পনাটা কিভাবে আমি গ্রহণ করব। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কথাটি বলছিলাম যে এখন কোনো প্রতিষ্ঠান যদি বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনা এই জিনিসগুলো যদি চিহ্নিত করতে না পারে তাহলে কিন্তু সে কিন্তু ভালো পরিকল্পনা প্রণয়ন করতে পারবে না। এখন যে যত সমস্যা যত কম হবে পরিকল্পনা তত ফলপ্রসূর সাথে প্রণয়ন করা যাবে এবং এটা কিন্তু বাস্তবায়ন করা যাবে। আর যদি সমস্যা এবং সম্ভাবনা দুটোই যদি একের প্রকট আকার ধারণ করে তাহলে কি কি করা হবে? সেই পরিকল্পনার সময় বাদও দিতে হতে পারে, আবার নতুন করে সেখানে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একদিকে সমস্যা বেশি হলে কি হবে? এমন পরিকল্পনার ব্যয় বৃদ্ধি পাবে, উৎপাদন লেট হবে, তাহলে কি সার্বিকভাবে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই পরিকল্পনা প্রণয়নটা একটা জটিল আকারে চলে যাবে। তারপরে দেখি আমরা যে 5 নম্বর বিষয়টি কি আছে। 5 নম্বর হচ্ছে প্রতিযোগীদের অবস্থা। প্রতিযোগী বলতে কি বুঝি? যেমন এর আগে আমরা বোধহয় তোমাদের ক্লাসে বলেছিলাম, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কলম উৎপাদন করা। এখন এই কলম উৎপাদন করতে গিয়ে সে দেখলো যে বাজারে অনেক কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। এখন তাহলে কি হবে? এটাই হচ্ছে কথা
যে বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে পরিকল্পনা প্রণয়নের প্রতিযোগীদের অবস্থা এবং তাদের গৃহীত কৌশল বিশেষভাবে বিবেচনায় নিতে হতে পারে এবং নেওয়া প্রয়োজন। অর্থাৎ আমি যে কলমটা উৎপাদন করব, অন্য প্রতিযোগী সেই কলমটা উৎপাদন করছে, একই কলম, নামের দিকে এবং ব্র্যান্ডের দিকে একটু পার্থক্য হতে পারে, কিন্তু কাজ কিন্তু একই। ও লেখে, আমার কোম্পানির কলমও লিখবে। এখন এইটা কাজ করতে গিয়ে আমাকে দেখতে হবে যে আমি যার সাথে এই প্রতিযোগিতায় লিপ্ত হব বা আমার প্রতিষ্ঠান যার সাথে এই কলম উৎপাদনের ক্ষেত্রে, মার্কেটিং করার ক্ষেত্রে যে প্রতিযোগিতার সম্মুখীন হবে, সেই তার অবস্থানটা কি, অর্থাৎ যাদের সাথে আমাকে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হবে, সেই প্রতিযোগিতার অবস্থানটা কেমন, বাজারে অবস্থানটা কেমন, তারা তাদের পণ্যটা বিক্রয় করার জন্য কি কি কৌশল গ্রহণ করেছে, এগুলো আমাকে আগে আমার পরিকল্পনা প্রণয়নের সময় তাদের অবস্থানটাই আগে সর্বাগ্রে আমাকে বিবেচনায় আনতে হবে। যদি দেখি যে না, তারা যে কৌশল অবলম্বন করেছে তার চাইতে যদি আমি এভাবে অগ্রসর হই, আমি যদি এভাবে আমার পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করি, তাহলে বিবেচনা করি পরিকল্পনা প্রণয়ন করার সময়, তাহলে আমি সহজেই তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারব। এখন তবে প্রতিযোগিতা কি বলছি আমরা, যে প্রতিযোগিতার অবস্থানটা জানা এবং প্রতিযোগিতা যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ না মনে হয়, তাহলে কি সাধারণ নিয়মে পরিকল্পনা তৈরি করে কি করা হয়, অগ্রসর হওয়া যেতে পারে। অর্থাৎ আমি যেটা বললাম যে আমি যদি তাদের অবস্থানটা আগে বিবেচনা করে যদি দেখি যে না, তারা আমার সাথে পেরে উঠবে না, আমি যেভাবে পরিকল্পনা প্রণয়ন করছি এভাবে যদি আমি আমার কাজকে এগিয়ে নিতে পারি, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে সেভাবে আমি পরিকল্পনা খুব স্বাভাবিকভাবে আমি আমার পরিকল্পনা প্রণয়ন করতে পারি। আর যদি দেখি যে প্রতিযোগীরা আমার চেয়ে বেশি শক্তিশালী অবস্থায় অবস্থান করছে, তাহলে আমি তাদের সাথে প্রতিযোগিতা করে আমাকে বাজারে টিকে থাকতে হবে। এই জন্য আমি যখন পরিকল্পনা করব, অবশ্যই তাদের বিভিন্ন যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলোর উপর ভিত্তি করে তখন কিন্তু আমাকে আলাদা করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাহলে আমি তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 6 নম্বর বিষয়টা দেখি। পরিকল্পনা প্রণয়নের যে 6 নম্বর বিবেচ্য বিষয়টি আছে, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ও অন্যান্য সামর্থ্য। এখন যে সবচেয়ে বড় জিনিস এটাই, যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অর্থের প্রয়োজন হয়। যেমন দেখো, আমরা বাজেটের কথা বলি। বাজেট কি? একটি দেশের কি আর্থিক পরিকল্পনা। অর্থাৎ সেই দেশ একটা নির্দিষ্ট বৎসরের জন্য কোন কোন খাত থেকে কিভাবে আয় করবে এবং কোন কোন খাত থেকে সে ব্যয় করবে, এর উপর ভিত্তি করে সে কিন্তু একটা পরিকল্পনা তৈরি করে। আর এটাই হচ্ছে বাজেট। এবং যখন এটা অঙ্কের আকারে প্রকাশ করা হয়, তখন কিন্তু হয়ে যায় এটা আর্থিক বাজেট। এখন দেখো, যে তোমার পরিবারের কথাই চিন্তা করো, কোনো একটা উৎসবে গিয়ে কি বলে যে এবারকার কি হচ্ছে, এই উৎসবের জন্য যে 50,000 বা 60,000 বা 20,000 টাকা বাজেট, এই ব্যক্তির জন্য এত টাকা করে বাজেট। এখন ওর মধ্যে ওই ব্যক্তির কি করা হয়, তার যা প্রয়োজন আছে, চাহিদা আছে, সেই চাহিদাটা কিভাবে পূরণ হবে সেটা কিন্তু চিন্তা করা হয়ে থাকে। এখন এটাই হচ্ছে প্রতিষ্ঠানের, অর্থাৎ ব্যক্তি, তোমার পরিবার কিন্তু তোমার একটা প্রতিষ্ঠান, সেরকম রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, এবং অন্যান্য যে উৎপাদনকারী বলি, অনুৎপাদনকারী বলি, প্রতিটাই কিন্তু এক একটা করে প্রতিষ্ঠান। এখন এখানেই বলা হচ্ছে, দেখো, যে পরিকল্পনার উপর প্রতিষ্ঠানের আর্থিক অন্যান্য সামর্থ্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তাহলে কি হচ্ছে, পরিকল্পনা কি করবে, যে প্রতিষ্ঠানের আর্থিক অন্যান্য সামর্থ্যের উপর প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য ভালো থাকলে পরিকল্পনা প্রণয়নের যেমনই প্রয়োজনীয় ব্যয় বাদ যায়, তেমনি গৃহীত পরিকল্পনা বাস্তবায়নও সহজ হয়। অর্থাৎ যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো হয়, তোমার পরিবারের আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে দেখো সবারই চাহিদা মতো তিনি সবার তার সামর্থ্যের মাধ্যমে সবারই চাহিদা কিন্তু পূরণ করতে পারে। আর যদি তোমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হয়, তাহলে কি হচ্ছে, বলা হয় কি বলা হয় খুব সহজভাবে, দেখো বলে না যে বাবা এবার কিন্তু এই সমস্যা আছে, মা এই সমস্যা আছে, এবার কিন্তু আমি তোমাদেরকে এই ঈদে বা এই এই জিনিসগুলো দিতে পারবো না। এটা তার কি আর্থিক অ্যাবিলিটির উপর নির্ভর করছে, কিন্তু এই কথাগুলো কিন্তু সেটাই হচ্ছে তার ক্ষেত্রে ওটাই হচ্ছে তার পরিকল্পনা। এখন দেখো, যে প্রতিষ্ঠানের
আর্থিক সামর্থ্য ভালো থাকলে, এখন যদি তোমার পরিবারের আর্থিক সামর্থ্য ভালো থাকে, বলে এই তোমাকে গতবার 2000 টাকা দামের কাপড় দিয়েছি, এবার তোমাকে 5000 টাকা দেবো, এই খরচের জন্য 2000 দেওয়া হয়েছিল, এবার 3000, তাহলে এটা নির্ভর করবে আর্থিক অবস্থার উপর। ঠিক সেরকম একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন সে পরিকল্পনা করবে, সে চিন্তা করবে যে তার পরিকল্পনা প্রণয়নে কিরকম ব্যয় হবে এবং বাস্তবায়ন করতে গিয়ে সেটা কেমন ব্যয় হবে, এটা তিনি পূর্বে এটা গ্রহণ করবেন। তা না হলে পূর্বে যদি এই বাজেটটা তিনি না করেন, তাহলে কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখবে যে এটা কিনতে ওটা নেই, ওটা কিনতে ওটা নেই, অর্থাৎ কোনো কাজটি সে আর সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যে আমাদের পরিকল্পনা প্রণয়নের সর্বশেষ যে বিষয়টি বিবেচনায় আনতে হয়, সেটি হচ্ছে দেখো দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। এখন আমরা দেখি যে দেশের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে দেশ কিন্তু কেছে যে কোনো ধরনের ভালো অর্থনৈতিক পরিকল্পনাগুলো সহজে বাস্তবায়ন করতে পারে। আবার যদি দেখো দেশের যদি রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল না হয়, অস্থিতিশীল হয়, হরতাল, ধর্মঘট, ভাঙচুর, জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি হয়, তাহলে কি হয়? শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকে, উৎপাদনের চাকা বন্ধ থাকে, অর্থাৎ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এখন আমি বা আমরা শিল্পের মালিক হিসাবে কি করতে পারি, বা কিভাবে আমরা সেটা ওভারকাম করতে পারি, আমরা কিভাবে সেই আঙ্গিকে পরিকল্পনা প্রণয়ন করতে পারি, এটা হচ্ছে একটা পরিকল্পনা প্রণয়নের সময় এই দুইটা বিষয়, অর্থাৎ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইকোনমিক্যাল কন্ডিশন কিরকম হবে, সেটা কিন্তু আমরা আগেই চিন্তা করতে হবে। এখন দেখো যে এখানে বলা হচ্ছে যে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থাও পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়। দেশের অর্থনীতি ও রাজনৈতিক অবস্থা যদি ভালো থাকে, তবে পরিকল্পনা নিতে কোনো অসুবিধা হয় না। অর্থাৎ রাজনৈতিক, আমরা বলছি অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটোই যদি স্থিতিশীল থাকে, তাহলে আমি যে কোনো ধরনের পরিকল্পনা নিতে পারি এবং সেটা আমি সহজেই কিন্তু বাস্তবায়ন করতে পারি। অন্যথায় পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন কষ্টসাধ্য হতে পারে। আমরা যেমন বলছি যে জ্বালা পোড়া, ধর্মঘট, ভাঙচুর ইত্যাদি যদি হয়, তাহলে কি হবে যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে উৎপাদনের গতি বন্ধ থাকবে, অর্থনীতির চাকা সচল থাকবে না, ফলে পরিকল্পনা সেভাবে গ্রহণ করা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ যদি পরিকল্পনা প্রণয়নের সময় এই 6টি বিষয়, অর্থাৎ 1 নাম্বার দেখো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, 2 নাম্বার অধস্তনদের মান ও অবস্থান, 3 নাম্বার পূর্বে গৃহীত পরিকল্পনার কার্যকারিতা, 4 নাম্বার প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, 5 নাম্বার প্রতিযোগীদের অবস্থা, 6 নাম্বার প্রতিষ্ঠানের আর্থিক অন্যান্য সামর্থ্য, 7 নাম্বার সর্বশেষ অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা। এই 7টি বিষয় যদি কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ উচ্চ স্তরের ব্যবস্থাপক যদি বিবেচনায় নিয়ে কোনো পরিকল্পনা প্রণয়ন করে, আমরা নিশ্চিত সেই প্রতিষ্ঠান সহজেই তার কাঙ্ক্ষিত সাফল্য, অর্থাৎ সে যে সাফল্য অর্জন করতে চায়, সেটা সে সহজে বাস্তবায়ন করতে পারবে। অন্যথায় পরিকল্পনা প্রণয়ন করা হবে, কিন্তু সেটা বাস্তবায়ন করা যাবে না এবং বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের জটিলতা সম্মুখীন হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই আলোচনা থেকে যে মূল্যায়নটায় আসতে পারি, দেখো মূল্যায়নটাই হচ্ছে কিন্তু আসল। এখন এই মূল্যায়নের বিষয়টি কি, দেখো যে উপরোক্ত বিষয়সমূহ যদি কোনো প্রতিষ্ঠান ভালোভাবে বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করে, তাহলে সেটি উত্তম পরিকল্পনা। আমরা প্রথমে বলছি যে উত্তম পরিকল্পনা বা আদর্শ পরিকল্পনা সেটাই, যে যখন আমি পরিকল্পনা প্রণয়নের সময় যে পরিকল্পনা সহজেই যাতে বাস্তবায়ন করা যায়, এই জিনিসটা যখন আমি বিবেচনা করব, আমি সেটাকে বলছি আদর্শ বা উত্তম পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে এই জন্যই বর্তমানকালে বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়নে SWOT বিশ্লেষণ করা হয়। কি বিশ্লেষণ করা হয়? SWOT। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করব। তবে দেখো যে SWOT হচ্ছে SWOT। আমি একটু সংক্ষেপে বলে নিই, এটা আমরা বিস্তারিত কোনো এক সময় এটা আলোচনা করে নেব। তাহলে এস তে হচ্ছে কি স্ট্রেংথ,
অর্থাৎ শক্তি, অর্থাৎ শক্তি। তারপর ওতে, ডাব্লুতে উইকনেস অর্থাৎ দুর্বলতা, ওতে অপরচুনিটি, আর কিতে হচ্ছে থ্রেট। তাহলে দেখো যে এই যে সোর্ট, এই চারটি শব্দ অ্যানালাইসিস করলে যে জিনিসটা আসে যে অভ্যন্তরীণ শক্তি, দুর্বলতা, বাহ্যিক সুযোগ এবং বাধা বা হুমকি, এই সকল অর্থাৎ একটা পরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে আমার অভ্যন্তরীণ শক্তি কিরকম, আমি সেখানে কোন কোন দুর্বলতা আসতে পারে এবং কি কি সুযোগ পেতে পারি, কি কি আবার হুমকির সম্মুখীন হতে পারি, এই চারটা সমন্বয় হচ্ছে সোর্ট। এখন এটা যদি কোনো প্রতিষ্ঠান এই সোর্ট বিশ্লেষণের মাধ্যমে যদি পরিকল্পনা প্রণয়ন করার সময় ওই জিনিসটাও বিবেচনায় আনে, তাহলে সেই পরিকল্পনাটা একদম পারফেক্ট পরিকল্পনা হিসেবে চিহ্নিত হবে এবং সেটা সহজেই কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন এই সকল বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে যদি কোনো প্রতিষ্ঠান পরিকল্পনা করে, তাহলে সেটা বাস্তবমুখী পরিকল্পনা হিসেবে চিহ্নিত হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে পরিকল্পনা প্রণয়নের যে 7টি ধাপ আছে, এই 7টি ধাপ আমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমাদের দেখি যে আজকের কাজ থেকে আমরা যেহেতু মূল্যায়ন শিখেছি, কাজগুলো কি সেগুলো, অর্থাৎ আমরা যে লিসনটা ছিল সেই লিসনটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করেছি, সেগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং সেটার মাধ্যমে কিভাবে সোর্ট বিশ্লেষণ করতে হয় সেটাও আমরা শুনেছি। এখন আমরা এর আলোকে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি। সেই বাড়ির কাজটি হচ্ছে, দেখো যে পরিকল্পনা প্রণয়নে বিবেচ্য বিষয় বিশ্লেষণ করো, অর্থাৎ যে 7টি বিষয় আমরা পড়লাম সেই 7টি বিষয় এখন তোমাদের নিজেদেরকে পড়ে নিতে হবে এবং সেটাকে বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই বাড়ির কাজের সাথে সাথে তোমাদের জন্য আগামী ক্লাস, অর্থাৎ আগামী ক্লাসে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিকল্পনা প্রকারভেদ। এই লিসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখো এই যে পরিকল্পনা প্রণয়নের যে পরিকল্পনার যে প্রকারভেদ আছে, এই লিসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লিসন থেকেই বরাবরই বিভিন্ন ধরনের কোশ্চেন, এমসিকিউ, সৃজনশীল বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু হয়েছিল, আগামীতেও হতে পারে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আগামী ক্লাসে যে লিসনটি হবে সেই লিসনটি আমাদেরকে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এই শুনতে গেলে, বুঝতে গেলে তোমাদেরকে কিন্তু এই লিসনটি আগে একটু পড়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।